শেষ বিরতি থেকে ফিরে এলাম ৭১ জানুয়ারি এবং এখন যে আলোচনা সেই আলোচনা আমাদের সাথে যুক্ত হবেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, সাধারণ সম্পাদক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এবং যুক্ত হচ্ছেন রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে আলোচনা প্রতিবেদন আছে। মিরন জিল্লা কলোনিতে উচ্ছেদের প্রতিবাদে বুধবার নিজেদের কলোনিতে সংবাদ সম্মেলন ডেকেছিল হরিজনরা, কিন্তু তার আগেই সেখানে হামলার ঘটনা ঘটে। হরিজনদের দাবি, দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আওয়াল হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীদের হামলায় অনেকেই আহত হয়। এই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, তাদের ভিটেমাটি ছাড়া করতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। আমাদের কাউন্সিলর ম্যাজিস্ট্রেটের সাথে এসে তার দলবল নিয়ে উচ্ছেদের জন্য আমাদেরকে হুমকি দেয় এবং তার পাশাপাশি তার দলমল আমাদের উপরে হামলা চালায়। আমরা কোনো পুলিশ প্রোটেকশনও পাই নাই, সেখানে ম্যাজিস্ট্রেট স্যার থাকার অবস্থায় এইরকম দুর্ঘটনা হয়েছে। কালকা 10 তারিখে আমাদের উপরে হামলা হয়েছে। আমরা কেউ কালকা সারাদিন খাওয়া দাওয়া করি নাই, এখন আমাদের হাত পা কাঁপতে হচ্ছে। এই মানববন্ধন চলার সময়ই খবর আসে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মিরন জিল্লা সুইপার কলোনির উচ্ছেদ কার্যক্রমে 2 মাসের স্থিতাবস্থা জারি করেছে। পাশাপাশি 2 মাসের মধ্যে হাইকোর্টকে এই রিট নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত স্থিতাবস্থা বহাল থাকবে। এবং বলা হয়েছে যে আরেকটি কথা বলা হয়েছে, এদের স্থায়ী পুনর্বাসন বা পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনো উচ্ছেদ করা যাবে না। উচ্ছেদের উদ্দেশ্যেই আসলে ওখানকার কাউন্সিলর এই হামলাটি করেছিলেন। আমরা একটি কন্টেম্পট নোটিশ আজকে ইস্যু করব। তবে হামলার অভিযোগ অস্বীকার করে 33 নম্বর ওয়ার্ড কাউন্সিলর দাবি করছেন, বুধবারের ঘটনা হরিজনদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। যে হরিজন যাদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল হয়ে যাবে, তারা উঠতে চাচ্ছে তাদের ফ্ল্যাটে, তাদেরকেও দিচ্ছে বাধা। তখন ওদের মধ্যে হরিজনদের মধ্যে মারামারি হয়েছে। হামলার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান হরিজন সম্প্রদায়ের নেতারা। মনির মিল্লাত, ৭১, ঢাকা। প্রতিবেদনটি দেখে নিচ্ছিলাম। অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, আপনার কাছে আলোচনা শুরু করতে চাই এবং আপনি যদি একটু ব্যাখ্যাটি করেন। আমরা দেখলাম যে এই হরিজন সম্প্রদায় যারা আছেন শত শত বছর ধরে যারা এখানে অবস্থান করছেন, তাদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না করে তাদেরকে এখান থেকে কোনোভাবেই সরানো যাবে না, তেমন একটি রায় আছে এবং তারও 2 মাসের আরও এক্সটেনশন এসেছে। আমরা দেখলাম 1 মাস প্রথমে পেয়েছিলাম, 2 মাস। সেই সময় এমন একটি ঘটনা। আসলে এই মুহূর্তে আইনি অবস্থাটি কি, আপনি যদি আরেকটু ব্যাখ্যা করেন। ধন্যবাদ। আপনারা জানেন যে গতকাল 33 নম্বর ওয়ার্ডের কমিশনার শুনতে পারছি না। খুব সম্ভবত সংযোগটি এই মুহূর্তে কোনো রকম ডিসরাপ্টেড হচ্ছে। জি, আমার সহকর্মীদের কাছে সাহায্য চাইছি, আপনারা নিশ্চয়ই বিষয়টিকে দেখবেন। রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে একটু আসি। আপনার কাছ থেকে তাহলে আলোচনাটা আসলে শুরু করি। আশা করছি রানা দাশগুপ্তের বক্তব্য আমরা শুনতে পারবো। রুহিন হোসেন প্রিন্স। আমি ধন্যবাদ আপনাদেরকে, বিশেষ করে এই যে বিষয়টি এটাকে সামনে এনে আলোচনা করছেন। এবং আমি কিছুক্ষণ আগে একটু দেখলাম যে ৭১ টেলিভিশনের প্রতিবেদনটা, আমি ধন্যবাদ জানাই। আচ্ছা, আমি রানাদা হয়তো আইনগত দিক বলবেন, আমি ওই দিকে না যেয়ে অন্য কতগুলো বিষয় বলি। আইনের কথা দিয়ে একটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আপনারা এটা দেখেছেন এবং আপনাদের যে প্রতিবেদনে যেটা হলো যে গতকাল একটা হামলার ঘটনা ঘটছে। আমি হামলাই বলবো এই কারণে যে কোর্টের স্থিতাদেশ ছিল, সেটাকে উপেক্ষা করে আমরা এটা নির্দিষ্টভাবে জানি যে এখানে ম্যাজিস্ট্রেট সাহেব তিনি গেলেন, তিনি যেতেই পারেন। এবং আমরা যতটুকু খবর, ম্যাজিস্ট্রেট সাহেবকে ওয়েলকাম করার আপত্তি ছিল না, কিন্তু আপত্তি হলো যখন দেখা গেল যে ম্যাজিস্ট্রেট সাহেবের সাথে ওইখানকার যিনি কাউন্সিলর তিনি শতাধিক লোকজন নিয়ে গেলেন, তার ঘটনা ঘটলো এবং আগের দিন রাত থেকে আমরাও খবর পাচ্ছিলাম এই ধরনের ঘটনা ঘটবে, এটি আমরা জানি। সুতরাং তারপরে অন্য যারা ছিল তাদের তো উপায় ছিল না, তারা প্রতিরোধ করেছে। সুতরাং এই ধরনের কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। এবং দেখলাম একটু আগে আপনাদের প্রতিবেদনে বলা হচ্ছে এটা হরিজনদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। এটার মধ্যে দিয়ে বোঝা যায় যে তারা ঘটনাটা কি করতে চায়। এবং আমি প্রথমে এটা দাবি করি, আমি যতদূর খবর জানি আজকেই রাতে
এই যে যারা 17 জন বিশেষভাবে আহত হয়েছেন, তারা ট্রিটমেন্ট নিয়েছিলেন, তারা মামলা করেছে থানায়। এবং আমি যতটুকু খবর পেলাম, আমার হাতে এখনো কপি আসেনি, যে তারা সুনির্দিষ্ট নাম দিয়ে হামলাকারীদের মামলা করেছে। আমি দাবি করছি অনতিবিলম্বে হামলাকারীদের যে নির্দিষ্ট নাম আছে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। এবার আমি সেই ঘটনায় আমি আপনাদেরই একটা প্রতিবেদনে দেখলাম মেয়র সাহেব একটা কথা বলেন, এবং মেয়রের সাথে যে কথাগুলো সামনে প্রচার হচ্ছে তার একটা সাংঘর্ষিক দিক বলি। দেখুন, আমরা এরকম শুনে আসছিলাম, কারণ ঘটনার পর আমরা এখানে গিয়েছি, আগেও জানি, এবং আপনারা আমি অনুরোধ করবো যে ওই কলোনিতে ভিজিট না করলে এখানকার বাস্তব অবস্থা আপনারা বুঝতে পারবেন না। প্রথমে মেয়র সাহেবের দুইটা কথা আমি একটু কোট করি। একটা, তিনি দাবি করছেন যে এইখানে যারা আসছে তারা বহিরাগত, দীর্ঘদিন থাকেন। তা আমি বলবো যে এটা তো একটা সাংঘর্ষিক বক্তব্য, এবং আমি এটা শোনার পরই মনে করছিলাম, যখন উসমানী উদ্যানের 11,000 গাছ আন্দোলন করি তখন কিন্তু জনৈক, আমি জাস্ট নামটা এই মুহূর্তে ভুলে গেছি, যে এক মহিলা তিনি ওই জায়গায় দাবি করলেন, এবং আমাদের একজন বিশিষ্ট উকিল মামলা করে বললেন এইটা হচ্ছে তিনি রাজ পরিবারের সন্তান, ওনার এটা জমি ছিল। তার মানে উসমানী উদ্যান পাবলিক প্রপার্টি ছিল না। এটা কিন্তু আমরা পাবলিক প্রপার্টি প্রমাণ করে ওটা রক্ষা করেছিলাম। আমার আজকে মেয়রের কথাই মনে হলো যে ওইখানে বলা হচ্ছে তারা বহিরাগত, এবং তিনি বলছেন যে যারা সিটি কর্পোরেশনে কাজ করে অল্প সংখ্যক আর বাইরে আছে। কিন্তু এটা আমরা ইতিহাস থেকে জানি যে তারা কয়েক শত বছর ধরে বংশ পরম্পরায় বাস করছে। সুতরাং এই কথার মধ্য দিয়ে মেয়র সাহেব কিন্তু বলেছেন যে এতদিন আমরা শুনে এসেছি যে সামান্য 22টি বাড়ি সেখানে তারা ভেঙে মার্কেট নির্মাণ করবে, আগের সাথে যুক্ত করে তাদেরকে পুনর্বাসন করার কাজটা করবে, ওটা অসুবিধা হবে না। কিন্তু মেয়রের কথা স্পষ্ট যে প্রকৃতপক্ষে সবাইকে উচ্ছেদ করা হবে। তাহলে এই যে সাংঘর্ষিক কথা, আমি পরিষ্কার ভাষায় মেয়র এবং প্রশাসনকে বলি যে আপনারা এই যে জায়গা যদি উচ্ছেদ করতে চান, আমি প্রথম হামলার পর এখানে যে বলেছিলাম যে ঢাকার বড় লোক দখল করেছে উচ্ছেদ করেন, আজকে এখান থেকে আমি আপনাদেরকে জানাই এই যে বড় বড় বিল্ডিং দেখবেন। আমরা সময় খুব বেশি পাবো না, আমার মনে হয় বক্তব্য স্পষ্ট করা গেছে, এবং এটি নিয়ে কিন্তু আমরা 1 মাস আগে যখন এখানে একটা স্টে অর্ডার আসে তখনই কিন্তু আমরা কথা বলেছিলাম, এবং সেই সময় আমরা খুব অবাক হচ্ছি যে আদালতের এরকম একটি রায় সিদ্ধান্ত থাকা সত্ত্বেও কিভাবে ঘটনাগুলো আসলে ঘটে। অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, আশা করছি আপনাকে এবার শুনতে পাবো। আসলে এই যে মাননীয় উচ্চতর আদালতের স্থিত অবস্থা থাকা অবস্থায় আওলাদ হোসেন 33 নম্বর ওয়ার্ডের কমিশনার, তিনি তার দলবল নিয়ে এই যে মিরাঞ্জলা পল্লী হরিজন কলোনির অধিবাসীদের উপর যে হামলাটি করেছেন, এটি সুস্পষ্টভাবে শুধু মানবাধিকারের লঙ্ঘন নয়, এটি আদালত অবমাননার শামিল। এবং আমরা ইতিমধ্যেই এই আদালত অবমাননার অভিযোগ মাননীয় উচ্চতর আদালতে দায়ের করার জন্য আমরা ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছি। জানেন যে গতকালকে ঘটনার পরে থানায় দেওয়া হয়েছে, থানা কর্তৃপক্ষ অধিকতর বিলম্বে হলেও আজকে আওলাদ হোসেন সহ তার সাথে যে দুষ্কৃতকারীরা ছিল তাদের বিরুদ্ধে থানা কিন্তু মামলা আজকে গ্রহণ করেছে। অতএব আমরা এটুকুই বলতে চাই, মাঠে হরিজনদের অধিকারের লড়াইও যেমন থাকবে, তেমনি আবার আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা তাদের অধিকার প্রতিষ্ঠায় আমরা সবাই মিলে নাগরিক সমাজ আমরা একজোট হয়ে আমরা এগোতে চাই, এবং এর মধ্য দিয়ে আমরা একটি উদাহরণ সৃষ্টি করতে চাই, যে উদাহরণের মধ্য দিয়ে ভবিষ্যতে যাতে এই ধরনের ভূমিকা কোনো প্রশাসনিক কর্তৃপক্ষ বা স্থানীয় কর্তৃপক্ষ গ্রহণ করতে না পারে, যা অবৈধ এবং অমানবিক। অনেক ধন্যবাদ। মন্তব্য নিতে চাই মাসুদ কামাল। মাসুদ কামাল, আনমিউট করতে হবে। আপনাদের রিপোর্টে কমিশনার যিনি আছেন, কাউন্সিলর যিনি আছেন, ওনার বক্তব্য শুনে বোঝা যাচ্ছে যে ওনারা আসলে কি চাচ্ছেন। এটা তো ক্লিয়ার, আসলে এই দেশটা না গরিব মানুষের জন্য না আর আসলে থাকছে না। এরা কিভাবে কাকে থেকে উঠিয়ে দিয়ে ওখানে মার্কেট করবে, বাণিজ্য করবে, ব্যবসা করবে, এরা এই ধান্দায় সবাই লিপ্ত হয়ে গেছে। কাজেই আলটিমেটলি যে এখন আমরা গোলাগুলি করবো, দেখবেন একসময় ঠিকই মানে নানা রকম ক্যারিকেচার করে বের করে দেবে। কিন্তু এটা তো
হরিজন বলে নয়, এটা তো তাদের নাগরিক অধিকার, তারা তো বছর ধরে এখানে আছে, তাদেরকে আপনি তুলে দিবে নানা রকম তারে নারে করে। আবার এই যে প্রিন্স ভাই বললেন যে মেয়র সাহেব নাকি তাদের অস্তিত্বকে এখন স্বীকার করতে চান না, তো আলটিমেটলি দেখেন 10 বছর পরে কি দাঁড়ায় অবস্থাটা, কয়জন পান এখানে, এটাই হবে। বাট এগুলি খুবই আনফরচুনেট, এগুলি খুবই আনফরচুনেট। পুরো অন্ত যদি এরকম ভাবে একটা শ্রেণীর জন্য হয়ে যায়, এগুলি ভালো না ভাই, এগুলি ভালো উদাহরণ না। জি, আমি যেটা মনে করি, মানে আমরা যদি কেউ আশা করে থেকে কাউন্সিলর সাহেব স্বীকার করবেন না আমি হামলা করেছি, এটা তো আকাশ কুসুম কল্পনা, তিনি করবেন না, এটাই স্বাভাবিক। আমার কাছে একটা বিষয় রানাদার কাছে জানতে চাই, যেটা স্থিতাবস্থা তো ছিল তাই না, সেখানে কাউন্সিলর গেল, একজন ম্যাজিস্ট্রেট কিভাবে যান, এই বিষয়টা আমি আসলে একটু ক্লিয়ার হতে চাই। রানাদার গুপ্ত, মানে আমি আইনি ব্যাপার অভিযোগ আছে যে ম্যাজিস্ট্রেট সহ গিয়েছে, যেখানে আদালতের স্থিতাবস্থা আছে সেখানে একজন ম্যাজিস্ট্রেট কিভাবে ওখানে যান? খুব সম্ভবত তিনি যুক্ত অবস্থায় নেই। মানে এটা কিন্তু রহিন হোসেন প্রিন্স যদি কোনো মন্তব্য করতে চান এক্ষেত্রে। কাজল ভাই, না, রানাদা কিন্তু আগেই বলেছে যে এইটা হচ্ছে যে আইনের সুনির্দিষ্ট লঙ্ঘন। আমার ধারণা ম্যাজিস্ট্রেট কিভাবে যায়, ম্যাজিস্ট্রেট সাহেব তো আইনের লঙ্ঘন করেছেন। না, আমি নিউজটা যতটুকু পড়লাম, আমি বলি আমি যে নিউজটা পড়লাম, ওখানে একটা ভবন তৈরি করা হয়েছে, সেখানে 66 জন লোককে উঠানো হবে। সেই উঠানোর জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট গিয়েছিলেন। যখন উঠাতে গিয়েছে 66টা পরিবারকে, তখন সেখানে আপনার কাউন্সিলরের লোকজন যায়, তারাও উঠতে গেছে। অলরেডি তো স্থিতাবস্থা আছে, সেখানে 66 জনকে উঠাতে ম্যাজিস্ট্রেট যায় কিভাবে? অলরেডি তো নাকি রানাদা যেটা বললেন ওখানে একটা পাইনি। আমি যে নিউজটা পড়লাম একটু আগে আলোচনা করতে করতে, সেটা হলো যে 66 জনকে নতুন ওই ভবনে তুলে দেওয়ার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট গিয়েছিল। তখন ওই 66 জনের পাশাপাশি আরো কিছু লোক ঢুকতে গিয়েছিল, তাদের বাধা দেওয়া হয়। তার মানে তখন স্থিতাবস্থাটা ছিল না, স্টেজ ছিল না। অবশ্যই হ্যাঁ ছিল, স্থিতাবস্থা ছিল। তো আমরা যেতে পারেন না, তাই না? সেই প্রশ্ন আমাদেরও, উনি জান কিভাবে। প্রশ্ন আসলে থেকে যাচ্ছে, কিন্তু অ্যাডভোকেট রানা দাশগুপ্ত আমাদের সাথে যুক্ত না থাকার কারণে আমরা কি পাচ্ছি এখন? অ্যাডভোকেট রানা দাশগুপ্তকে আমাকে শুনতে পাচ্ছেন? তো মিউট করা। আমাদের সময়ও শেষ হয়ে গেছে। আজকে আসলে এই সমাধানে পৌঁছতে পারলাম না, স্পষ্টই আসলে হতে পারলাম না যে ঘটনাগুলো কিভাবে ঘটছে। অনেকগুলো প্রশ্ন রয়ে গেল, আগামীতে নিশ্চয়ই কথা বলার সুযোগটি হবে। যুক্ত ছিলেন এই আলোচনা আমাদের সাথে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এবং রহিন হোসেন প্রিন্স। ধন্যবাদ, কৃতজ্ঞতা। পুরো সময়টি দিয়েছেন মাসুদ কামাল, জাকারিয়া কাজল, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ শেষ করছি। ভালো থাকবেন 71। শুভরাত্রি।